আমাদের টেকসাইগা ইউটিউব পরিবারের আরেকটা নতুন প্রশ্নোত্তর পর্বের ভিডিওতে আপনাকে আবার স্বাগত জানানোর জন্য হাজির হয়ে গেছি। আজকে আমরা দুজন, বাবা আর ছেলে, অগ্নি রায় আর অভ্র রায়। আমরা চেষ্টা করি সবসময় ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর দেওয়ার। তো যারা প্রশ্নের উত্তর পাবেন না, আজকের ভিডিওর নিচে কমেন্ট করে রাখবেন, আগামী সপ্তাহে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আজকে যে প্রশ্নগুলো পাওয়া গেছে সেগুলো বেশ আমার মন মতো প্রশ্ন। আমি 30,000 টাকায় কোন ফোনটা কিনবো, পোকো X2 Pro এই ফোনটা কি আমার জন্য ভালো হবে, এই ধরনের প্রশ্নগুলো খুব ব্যক্তিগত প্রশ্ন হয়ে যায়। এমন প্রশ্ন চাই যেগুলো সবার জন্য কাজে লাগবে আর কি। তো সেরকম প্রশ্ন আপনারা করলে বেশি খুশি হব। তবু আমি চেষ্টা করব সব প্রশ্নেরই উত্তর দেওয়ার। এনিওয়ে, আর সময় নষ্ট করবো না, আমরা ভিডিও শুরু করে দেবো। আর আপনারা লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে আমাদের সাথে থাকুন। আর প্রথম প্রশ্ন তাহলে অগ্নির কাছেই করা যাক। প্রথম প্রশ্ন, অগ্নি, তুমি বড় হয়ে কি হতে চাও? আমি সায়েন্টিস্ট হতে চাই। কীরকম সায়েন্টিস্ট? যারা রহস্য রোমাঞ্চ নিয়ে সব গবেষণা করে সেই রকম ফরেন্সিক সায়েন্টিস্ট হতে চাই। ওরে বাপরে, তাহলে তো আর বেশি প্রশ্ন করা যাবে না। আমরা সরাসরি প্রথম প্রশ্নেই তাহলে যাই। প্রথম প্রশ্নটা অগ্নি পড়ে শোনাও। দাদা, প্রসেসরের পাওয়ার বা ক্ষমতা কি ন্যানোমিটারের উপর নির্ভর করে? কারণ আমরা দেখতে পাচ্ছি 6 ন্যানোমিটার হওয়ার কারণে 7 সিরিজের প্রসেসর 780 জিনিস 8 সিরিজের প্রসেসরকে বিট করে। না, এটা আর পড়তে হবে না, আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। না, প্রসেসরের পাওয়ার শুধুমাত্র ন্যানোমিটারের ওপর নির্ভর করে না। 6 ন্যানোমিটার মানেই সেটা 7 ন্যানোমিটারের থেকে পাওয়ারফুল হবে এরকম কোনো কথা নেই। প্রসেসরের পাওয়ার নির্ভর করে সিপিইউর ওপর, জিপিইউর ওপর এবং নতুন টেকনোলজির ওপর। টেকনোলজি যত উন্নত হবে প্রসেসর তত পাওয়ারফুল হবে সাধারণত। আর 6 ন্যানোমিটারের প্রসেসর মানেই সেটা যে স্ন্যাপড্রাগনের সেরা প্রসেসর বা 6 সিরিজের প্রসেসর, ব্যাপারটা এরকম নয়। স্ন্যাপড্রাগন সেরা প্রসেসর যেগুলো আনে সেগুলো 8 সিরিজের প্রসেসর হয়, আর সেগুলোতেই সবথেকে কম ন্যানোমিটার থাকে এবং সেগুলো সবথেকে লেটেস্ট যে মডেলটা থাকে সেখানেই আমরা সবথেকে বেশি পাওয়ার পাই, সবথেকে বেশি ফিচার্স পাই এবং সেটা টেকনোলজির জন্যই পাই। পরের কমেন্ট কে করেছেন? আশিকুর রহমান। টেক নিউজ মানেই কি শুধু মোবাইল রিলেটেড খবর? মোবাইল ফোনের নিউজের পাশাপাশি অন্যান্য টেক রিলেটেড খবর চাই। হ্যাঁ, এটা আপনি খুব ঠিক কথা বলেছেন। এই ব্যাপারটা আমি নিজেই ফিল করি। আমার নিজেরই মনে হয় টেক নিউজ মানে শুধু মোবাইলের খবর নয়। তাই জন্যই আমি মোবাইলের খবরের পাশাপাশি সায়েন্সের বিভিন্ন খবর দেওয়া শুরু করেছি, গাড়ির খবর দেওয়া শুরু করেছি, ইলন মাস্কের মতো সেলিব্রিটির খবর দেওয়া শুরু করেছি। তো আমার মনে হয় টেকনোলজি মানে আরও অনেক কিছু। মহাকাশের ব্যাপারে কিছু জানাতে চাই আপনাদের, তার জন্য মাঝে মাঝে টেক নিউজে শেয়ার করি। কিন্তু কতটা অংশ থাকবে, মোবাইলের অংশ কতটা থাকবে, মহাকাশের কথা কতটা থাকবে, বিজ্ঞানের কথা কতটা থাকবে, ইত্যাদি ইত্যাদি যে ভাগগুলো, সেটা নির্ভর করে আপনাদের চাহিদার ওপর। আপনারা যেরকম ডিমান্ড করবেন, যেরকম বলবেন, যেরকম চাইবেন, আমরা টেক নিউজে সেরকমই তো দেবো। এবং আমার মনে হয় সেই কারণে অন্যান্য চ্যানেলে টেক নিউজ বলতে শুধু মোবাইলের খবরই বলা হয়। তবু আমি চেষ্টা করি সব কিছু মিশিয়ে একটা ব্যালেন্স রাখার জন্য। পরের কমেন্ট করেছেন তৌফিক ইমরান। দাদা, শাওমি, অপো, ভিভোর ফোনগুলোতে কোম্পানি কেন স্যামসাংয়ের মতো এস পেন দেয় না? আসলে এস পেন ব্যাপারটা কিছু স্পেসিফিক ইউজারদের জন্য নির্দিষ্ট। মানে সবাই তো এস পেন চায় না। এস পেনের জন্য যে জায়গাটা লাগে ফোনের মধ্যে, সেই জায়গাতে একটা কুলিং চেম্বার দিলে গেমাররা বেশি খুশি হবে। সেই জায়গায় একটা মিউজিক সিস্টেম বা স্পিকার সিস্টেম দিয়ে দিলে সেখানে যারা মিউজিক লাভার তারা বেশি খুশি হবে। তো এস পেন যারা বিজনেসম্যান, যারা কাজের জন্য মোবাইল ইউজ করেন তাদের জন্য। তো স্যামসাং একটা স্পেসিফিক মডেলে এস পেনের সাপোর্ট দিয়েছে, সব মডেলে দেয়নি, এটাও খেয়াল করতে হবে। তো অন্যান্য কোম্পানিও বার করে, মোটোরোলা একটা বার করেছে স্টাইলাস, সম্ভবত সেটার নাম কিছু একটা। যাই হোক, মোটোরোলার তরফ থেকে একটা এস পেন দেওয়া ফোন খুব শিগগিরই আসবে, এরকম লিখো আছে। পরের প্রশ্ন করেছেন বিডি প্রিন্স গেমিং। দাদা, আমার 3টা প্রশ্ন আছে। 1, CPU Z আমাদের সঠিক তথ্য দেয় কিনা? না, CPU Z সবসময় আমাদের সঠিক তথ্য দেয় না, তবে হ্যাঁ বেশিরভাগ সময় মোটামুটি সঠিক তথ্য দেয়। তাই CPU Z এর ওপর শুধু ভরসা করলে চলবে না। এছাড়া এরকম আরও 2-4টে অ্যাপ্লিকেশান নিয়ে সেগুলোর সাথে এটা ট্যালি করে আপনি বুঝে নেবেন। 2, আমরা বাংলাদেশে ভিভোর যে নতুন OS, অরিজিন OS, সেইটা পাবো কিনা? OS অরিজিন OS সেইটা পাবো কিনা? আর আপনি যে বলেছিলেন অরিজিন OS থেকে চাইলেই আমরা আগে ফানটাচ OS এ ব্যাক করতে পারবো, সেইটা কিভাবে সম্ভব হবে যদি আসে?
হ্যাঁ, কোম্পানি যখন এই ফিচারটা দিয়ে নিয়ে আসবে অরিজিন ওএস, তখন অবশ্যই তার মধ্যেই সেরকম কিছু অপশান থাকবে। তবে হ্যাঁ, অরিজিন ওএস কবে পাবো সেই নিয়ে এখন অবধি কোনো খবর নেই। সেটা ভিভো বা বিবিকে ইলেকট্রনিক্সের ওপর পুরোপুরি নির্ভর করছে, তারা কবে এই দিকে নিয়ে যাবে আমাদের। তবে তারা যেরকম ক্রমশ রিয়েলমি ইউআই, অক্সিজেন ইউআই, কালার ওএস, ফান্টাচ ওএস সবাইকে কাছাকাছি নিয়ে আসছে, সম্ভবত সেই পথেই তারা হাঁটছে যে একটা ওএস সবকটা ফোনেই থাকবে। এটা হতেও পারে, আবার এটা নাও হতে পারে, কারণ এটা হলে কিন্তু তাদের ফোনের বিক্রিতে কিছুটা ধাক্কা লাগতে পারে। কেন, সেই ব্যাপারে আজকের বিস্তারিত বলবো না, সেটা নিয়ে পরে কখনো আলোচনা হবে। তৃতীয় প্রশ্ন কি আছে? 3, আমাদের ফোন কত এইচজেড রিফ্রেশ রেটে চলছে সেইটা বুঝবো কিভাবে? আমাদের ফোন কত হার্টসে চলছে সেটা বোঝার জন্য আপনাকে কিছু অ্যাপ্লিকেশন ডাউনলোড করে সেখান থেকে টেস্ট করতে পারেন। এছাড়া ফোনের সেটিংয়ে গিয়ে ডিসপ্লেতে দেখতে পারেন যে রিফ্রেশ রেট কত আছে। আর সবথেকে ভালোই একদম ডিটেলস বা থরলি বুঝতে হলে আপনি কিছু অ্যাপ্লিকেশন আছে প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখানে সেগুলো ডাউনলোড করে দেখে নেবেন। লাইভ দেখাবে যে এই মুহূর্তে কত রিফ্রেশ রেটে আপনার ডিসপ্লে রান করছে। পরের প্রশ্ন করেছেন যে ইমন, 4000 বেশি ওয়ার্ডের না করে ব্যাটারি বেশি ওয়ার্ডের করা উত্তম, কারণ যে কোনো সময় বা সব সময় চার্জ দেওয়া সম্ভব নয়। আসলে উনি যেটা বলতে চেয়েছেন যে ব্যাটারি বেশি বেটার করলে ভালো হয়। দিনকে দিন যেটা দেখা যাচ্ছে চার্জার পাওয়ারফুল হচ্ছে, সেটা খুব একটা কাম্য নয়। ব্যাপারটা আসলে সেটা কোম্পানিও বোঝে, কিন্তু কোম্পানি ব্যাটারি বাড়াচ্ছে না কেন? তার বেশ কিছু কারণ আছে। প্রথমত, ব্যাটারি বাড়ানোর একটা লিমিট আছে। 4000 mAh ব্যাটারি যতটা ব্যাকআপ দেবে, 8000 mAh ব্যাটারি তার ডবল ব্যাকআপ দেবে এরকম কিন্তু নয়। হয়তো তার থেকে 50% বা 40% ব্যাটারি ব্যাকআপ বাড়বে। সেক্ষেত্রে 8000-এর থেকে যখন আমরা 16000-এ যাব, তখন সমস্যা হবে, ফোন খুব ভারী হয়ে যাবে, মোটা হয়ে যাবে এবং ব্যাটারি ব্যাকআপ অতটা আমরা পাবো না। তার থেকে কোম্পানি ওই জন্য ভাবছে যে ব্যাটারিতে যেহেতু নতুন কোনো সেরম টেকনোলজি আসেনি, যতদিন না আসছে চার্জারের ব্যাপারটা আমরা একটু এগিয়ে নিয়ে যাই, উন্নত করি, তাড়াতাড়ি চার্জ হবে, মানুষের সমস্যার কিছুটা সমাধান হবে। এটা একটা ব্যালেন্স রাখার চেষ্টা চলছে আর কি। আগে যেটা দেখেছিলেন আপনারা 4000 mAh ব্যাটারিকে ফাস্ট চার্জিং তাতে দেওয়া হতো, এখন দেখা যাচ্ছে 4500 mAh-এ 67 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হচ্ছে। ক্রমশ 5000 mAh ব্যাটারিকেও দেওয়া হবে 120 ওয়াটের ফাস্ট চার্জার, এরপর 6000 mAh ব্যাটারিকে 200 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হবে। এইভাবে চলতে থাকবে, একটা ব্যালেন্স করা হবে যতদিন না ব্যাটারির ক্ষেত্রে কোনো নতুন যুগান্তকারী টেকনোলজি আসছে। পরের প্রশ্ন করেছে নুব গেমার দীপু, 1 day ago, আমি 8-10 ঘন্টা ফোন ব্যবহার করি প্রতিদিন, কিছুতেই কমাতে পারছি না এই সময়টা। আপনি যে অনেকক্ষণ ফোন ব্যবহার করেন, এটা আপনি যে কমাতে চাইছেন সময়টা, সেটা আসলে একটা যুদ্ধ বা একটা লড়াই। কোম্পানিগুলো এমনভাবেই বিভিন্ন অ্যাপ্লিকেশনকে তৈরি করে, তাদের ডেভেলপ করে, যখন তাদের এটা প্ল্যান থাকে এইভাবে যে একটা অ্যাপ্লিকেশন কেউ যখন খুলবে, সেই অ্যাপ্লিকেশনটা যেন ইউজারকে ধরে রাখে, আটকে রাখে, ইউজারকে যাতে বেরোতে না দেয়। তো এটাই হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের কায়দা। তো তাদের সাথে আমাদের আসলে প্রতিদিন লড়াই চলছে। আমরা ফোন রেখে দিতে চাইছি আর অ্যাপ্লিকেশন আমাদেরকে আটকে রাখতে চাইছে। আপনার সাথে অ্যাপ্লিকেশনের লড়াইতে আপনি 8-10 ঘন্টা বাদে জিতে যাচ্ছেন। তো চেষ্টা করুন আর একটু আগে জেতার, আর একটু বেশি পাওয়ার দিয়ে যুদ্ধটা করুন, আর একটু বেশি মনের জোর এনে লড়াই করুন। দেখুন, আপনি হয়তো 4 ঘন্টা 5 ঘন্টাতেই অ্যাপ্লিকেশনকে হারিয়ে দিতে পারবেন। পরের প্রশ্ন করেছেন নীরব কিশোর, দাদা আপনারা যে বলেন এই মোবাইলে এতটা 5G ব্যান্ডের সাপোর্ট আছে, এই 5G ব্যান্ড বলতে কি বোঝানো হয়েছে, একটু বুঝিয়ে বললে ভালো হতো। একটা মোবাইলের মধ্যে যে মোডেম আছে আর যে অ্যান্টেনাগুলো আছে, সেগুলো সাধারণত নেটওয়ার্ক সিগন্যাল ক্যাচ করে। এই যে নেটওয়ার্ক সিগন্যাল ক্যাচ করে, টাওয়ার থেকে আমাদের কাছে যে নেটওয়ার্কের সিগন্যালটা আসে, সেই সিগন্যালটা একটা ফ্রিকোয়েন্সিতে আসে, একটা তরঙ্গে আসে, একটা কম্পন হিসাবে আসে। তো সেটা বিভিন্ন কম্পাঙ্কে আসতে পারে, কখনো 100-তে আসতে পারে, কখনো 200-তে আসতে পারে, কখনো 4000-এ আসতে পারে, কখনো 10,000-এ আসতে পারে। এই যে কম্পনগুলো আছে, এই রেঞ্জটা, কোন রেঞ্জটাকে আমাদের ফোনের অ্যান্টেনা ধরতে পারবে, সেটাই হচ্ছে 5G ব্যান্ড। দেখা যায় একটা ফোনে 13টা ব্যান্ডের সাপোর্ট আছে, তার মানে 13 রকম কম্পনকে সে ধরতে পারবে। তো 5G যখন আসবে, তখন এই 13টার মধ্যে কোন দুটো সরকার পারমিশন দেবে সেটা আমরা জানি না। সরকার যে দুটো কম্পন আমাদের ফোনে অ্যালাউ করবে, সেই দুটো কম্পনে আমাদের ফোনে আসবে সিগন্যালটা। তো সেই সিগন্যালটা ধরার মতো অ্যান্টেনা আমাদের ফোনে আছে কিনা, মোডেম রেডি কিনা, সেটাই হচ্ছে 5G ব্যান্ডের সাপোর্ট। তো আমার ফোনে যদি 50টা ব্যান্ডের সাপোর্ট থাকে, তাহলে আমার এই সম্ভাবনাটা বেড়ে যায় যে সরকার যে দুটো ব্যান্ডকে পারমিশন দেবে, সেই দুটো ব্যান্ড ওই 50টার মধ্যে ঠিক চলে আসবে। কিন্তু আমার কাছে যদি একটা ব্যান্ডের সাপোর্ট থাকে, তাহলে এটা নিশ্চিত, বা এটার সম্ভাবনা বেড়ে যাবে যে সরকার যেটার পারমিশন দেবে, সেই ব্যান্ডটা আমার ফোনে সাপোর্টই নেই, আমার ফোনটা 5G সিগন্যাল ধরতে পারবে না, 5G থাকা সত্ত্বেও ধরতে পারবে না। পরের প্রশ্ন করেছেন দেবজ্যোতি চক্রবর্তী, দাদা OnePlus 9T ইয়ার
আনবক্সিং অ্যান্ড রিভিউ চাই দাদা। তার সঙ্গে স্যামসাং S21 Fe ও ভিডিও চাই প্লিজ দাদা। হ্যাঁ, আমারও প্ল্যান আছে যে স্যামসাং গ্যালাক্সি S21 Feর ভিডিও করব। তবে আমি যেটা ভাবছি যে S20 Feর সাথে S21 Feর একটা কম্প্যারিজন ভিডিও করব। তার কারণ এই ফোনটার সাকসেসর হিসাবে S21 Fe যে আসলো, অবশ্যই ভালো ফোনই হবে আশা করা যায়, কিন্তু সেটা দামের যে তফাৎ থাকছে সেই ব্যাপারটা সত্যিই কি জাস্টিফাই করছে, কতটা ভ্যালু ফর মানি হচ্ছে। আগের জেনারেশনে S20 Fe থেকে S21 Fe কি সত্যি বিশাল বড় জাম্প, সেইটা আমি কম্পেয়ার করতে চাই। আর OnePlus 9RT, হ্যাঁ, তার রিভিউ তো আসবেই, তবে একটু সময় লাগবে, অবশ্যই আসবে আমাদের চ্যানেলে। পরের প্রশ্ন করেছেন দূরবীন বিডি, আপনি কত ইনকাম করেন ইউটিউব এবং ফেসবুক থেকে? আমি আসলে ফেসবুক থেকে কোনো ইনকাম করি না, কারণ ফেসবুকে মনিটাইজেশনের জন্য আমি এলিজিবল হলেও আমি সেটা অ্যাপ্লাই করিনি। ফেসবুকে আসলে নিয়মিত নই, ফেসবুক ব্যবহার করা হয় না। আমি কবে যে ফেসবুক লাস্ট খুলেছিলাম মনে করতে গেলে সমস্যা হবে, তো তার জন্য ফেসবুক থেকে কোনো ইনকাম করি না। আর ইউটিউব থেকে যা ইনকাম করি মোটামুটি এতটা নয়, তবে যা ইনকাম করি তাতে কোম্পানি যদি ফোন না পাঠায় কিনে রিভিউ করতে পারবো। তো কোম্পানির ভয়ে বসে থাকতে হবে, কোম্পানি যদি ফোন না পাঠায় কি হবে, এই জায়গাতে নেই, এটুকুই শান্তি। ইকরা মিডিয়া বিডি তিনি বলছেন, দাদা ভালোবাসা নেবেন, দাদা কম্পিউটারে যদি ইনকগনিটো উইন্ডো ব্যবহার করে কোনো কিছু সার্চ করা হয় তাহলে সেটা কতটুকু সিকিউরিটি থাকে? আসলে সিকিউরিটি কতটা থাকে তার থেকে বড় কথা হচ্ছে প্রাইভেসি কতটা থাকে। আমরা ইনকগনিটো মোড ইউজ করি এই কারণে যাতে আমরা কি করছি সেটা জানা না যায়, কিন্তু এটা জানা যাচ্ছে যে গুগল ইনকগনিটো মোডে আমরা ইউজাররা কি করি সব কিছু ট্র্যাক করে, সব কিছুর তারা হিসেব নিকেশ করে রাখে, ট্র্যাক করে রাখে। তো সেক্ষেত্রে ইনকগনিটো মোড নামে শুনতে যতটা ভালো, কাজে অতটাও ভালো নয়। মেহেদি হাসান বলছেন, দাদা শুরুতেই ভালোবাসে নেবেন, আপনিও ভালোবাসে নেবেন। তার প্রশ্ন হচ্ছে ডিসপ্লে টাচ স্যাম্পলিং রেটটা কী এবং কীভাবে কাজ করে। টাচ স্যাম্পলিং রেট ব্যাপারটা কিছু না, আমরা ডিসপ্লেতে যে টাচ করি বা স্পর্শ করি সেটা কত তাড়াতাড়ি রেজিস্টার করে, অর্থাৎ ডিসপ্লে কত তাড়াতাড়ি বুঝতে পারে যে আমি টাচ করেছি। টাচ করার সাথে সাথে বুঝতে পারছে না 3 সেকেন্ড বাদে বুঝতে পারছে, সেটাই হচ্ছে টাচ স্যাম্পলিং রেট। তো আমার ডিসপ্লেটা যদি 60 হার্টসের হয়, তার মানে আমি সেকেন্ডে 60 বার টাচ করতে পারবো। তো আমি 60 বার তো টাচ করতে কখনোই পারি না, আমি যদি 3 বার টাচ করি সেটা যেন সাথে সাথে বোঝে, এটাই সিকিউর করা দরকার, আর সেটাই হচ্ছে টাচ স্যাম্পলিং রেট। হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।